পাগলের কথাগুলো যে বেশ আমাকে ভাবিয়ে তুলেছে। পাগল কি বলে গেল? ও সব পাগল ছাগলের কথায় কিছু মনে করে না। তবু যে কথাগুলো আমার মাথায় গোল বাঁধিয়ে রেখেছে। সাহেব হ্যাঁ বলো ভাইটা, আমি আপনার ফোন কোথায় ভাইটা? আমি তোমাকে অবিশ্বাস করি না পাগল। তুমি যেমন খুবই আমার মন বলছে মাহমুদান হয়তো টাকা আসতে দিচ্ছে না। আপনার কাছে আমার বলুন আমার দুটি ভাই যাবো আর এর পার্কে আমি তাই দেখবো। এবার আমার ঠিক আছে যাবো না। তাই বলেন, তাই বলেন। আমার স্বপ্ন সফল হতে যাচ্ছে। হয়তো এখনই নবাব শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তারপর মস্তদার কাজ হাসিল জনাব। কাজ হাসিল? বলো কি মেঘনা চাইতে জল? হ্যাঁ জনাব, নবাব তার নিজ কক্ষে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে? তাহলে একেবারে শেষ? হ্যাঁ জনাব। এসো এসো আমার সঙ্গে, তোমার কাজের বকশিশ দিতে হবে। আমার মনে বলছে এই জাহাপনার মৃত্যুর পিছনে বিরাট এক রহস্য লুকিয়ে আছে। ওই ব্যবসায়ী চক্রান্ত করে নবাবকে হত্যা করছে। এটা
প্রসন্ন হবে আমার। শুনেছিস তারা ওই শাহজাদার ফালকেও চক্রান্ত করে হত্যা করবে। কিন্তু কিন্তু জাহাপনাদের ফলের দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছে। তাই যেমন করেই হোক শাহজাদার ফালকে আমাকে রক্ষা করতেই হবে। ওরা একই চক্রান্ত চলছে প্রাসাদে। কিসের চক্রান্ত? অধীর সাহেব, আপনি এখানে, আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে এলাম। কেন জাফর শাহ? তোমাকে কিছু বলার আছে। আমাকে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। হ্যাঁ বলো। তোমরা হয়তো জানো, আজ বহুদিন হলো আমার ভাই অমিত শাহ মৃত্যুবরণ করেছে। ভাইজানের মৃত্যুতে আমি কতটুকু মর্মাহত হয়েছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রতিনিয়তই শুনতে পাই ভাইজানের করুণার তোরা বুক ফেটে কান্না আসে আমার, আর সে কথা আমি মানুষের মাঝে বলেও বোঝাতে পারি না। জাহাপনার মৃত্যুতে আমরাও কম দুঃখিত নয় জনাব। মনে হচ্ছে জাহাপনার মৃত্যুতে আমার বুকের পাথরগুলো একেবারে ভেঙে যাচ্ছে। অধীর সাহেব, এই দুঃখের অবসান ঘটিয়ে আজ আমি ভাইজানে রেখে যাওয়া শূন্য মসনাদ বলতে চাই। কারণ মসনাদ তো আর শূন্য রেখা যাবে না। এতে আমার কোনো আপত্তি নেই জনাব। আমার কিছু আপত্তি আছে। কিসের আপত্তি আপনার? আচ্ছা, আপনার আদায়ের ফলের উপস্থিতিতে এই রাজ্য বিশেষ অনুষ্ঠান আমার আপত্তি যুক্তিহীন নয় বাবারা। এখানে আমার ছোট ভাই লাইনে কারা? আর উপস্থিতিতে এই মসনাদে বসা উচিত। এটা ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য। তবু আমি তার ফিরে আসার অপেক্ষায় অনেক দিন অতিবাদ করেছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে শাহজাদের পানকে ফিরে আনার ব্যবস্থা করতে পারি। না, এখন তার আর কোনো প্রয়োজন নেই মোবারক। আমি তো তোমাদের সকলের মতামত নিয়ে এই মসনাদে বসতে চাই। তবু আরো কিছুদিন অপেক্ষা করা উচিত। বলে যাবেন নদীর সাহেব, হ্যাঁ বলুন। মসনাদ এখন শূন্য। রাষ্ট্রীয় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই রাজ্যের বিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এখনই আমাকে শান্তি ফিরিয়ে আনতে হলে এখনই আমাকে মসনাদে বসতে উচিত। বাধা দেওয়ার শক্তি আমার মোটেও নেই। আমার চৌধুরী সাহেব কথা দেবে। প্রধান আপনাকে নবাব বলে মেনে নিচ্ছে, তাই বলে মুবারক। আর কারণ আপনি শৃঙ্খল প্রধান নির্যাতনকারী মুবারক। এই কথা বলতে তুমি সাহস করে? হত্যা কথা বলতে কোনো হইবে না মুবারক বিধায়ক। কি বলবো? তুমি আমার পুত্র, নইলে জনাবকে কথা বলার বলে আমি তোমাকে কারারুদ্ধ করে রাখতাম। ও ওই সাতটার সুখে আপনিও গা বাসিয়ে দিয়েছেন। আজ আর আপনি উল্টো গান গাচ্ছেন। তবু আপনাকে একটা কথা বলে যাই, ওই মেহরবানি করে রাজা হওয়ার চাইতে ওই না খেয়ে দুঃখে দুঃখে অনেক ভালো। কি বলতে চাও তুমি? বলতে চাই ওই সত্য কখনো চাপা থাকে না, আর বেশি ভাড়াবাড়ি করলে
ওই নবাবের হত্যার রহস্যটা ফাঁস করে দেব। রহস্য কথাটা মনে রাখবেন। আর একবার বলে গেলাম, ওই নবাবের হত্যার রহস্যটা ওই আমি প্রতিদিন মধ্যে ফাঁস করে দেব। আপনার পুত্র বলে আমি তাকে ক্ষমা করলাম। আর হলে আমাকে অপমান করার জবাবটা আমি হারে হারে টের পাচ্ছি। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। আমার আবদ্ধ হলেও আমার পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। মহারাজের কথা বলার অবস্থায় যুক্তি আছে। হুজুর সাহেব, আপনি কি তাহলে আমার বিরোধিতা করতে চান? আর থাকলেও কি এই বৃদ্ধ বয়সে হাঙ্গামায় পা বাড়াবো? বেশ, আমি খুশি হলাম। জনাব, বিলম্ব না করে বসুন এই মসনদে, ধারণ করুন এই রাজমুকুট। জয় কামর সরকার, জয় কামর সরকার, জয় কামর সরকার। হুজুর সাহেব, রাজ্যময় ঘোষণা করে দিন যে আজ থেকে নবাব জামর সাহেব আমাদের নবাব। আর এখন থেকে নবাব জামর শাহর হুকুমে রাজ্য পরিচালনা হবে। ঠিক আছে জনাব, আমি তাই জানিয়ে দিব। আচ্ছা কমল, কি ঘোষণা মনে রাখবেন। এখন থেকে আপনি আমার মত প্রদানে উঠিয়ে আলা। আপনার উপরে নির্ভর করবে আমাদের রাজ্য। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জনাব। আপনার জন্য আমি জান দেব, তবু আমি আপনার ইজ্জতে কোনো ক্ষতি হতে দেব না। কি ধরবেন বাবা? আমার সঙ্গে আপনি রাজ দরবারে। হ্যাঁ, আমি শুনেছি আপনি আজ মস্তকে বসবেন, তাই এলাম আপনার ভাগ্য পরীক্ষা করতে। আপনার আগমনে আমি খুবই খুশি হয়েছি। তবে দেখুন দেখুন আমার ভাগ্য গণনা করে। আপনি ডান হাতটা আমার হাতে দেন। ঠিক আছে, এই নিন, দেখুন ভালো করে দেখুন। ওরে বাপ রে বাপ, সাংঘাতিক বিপদ তোলা। সাংঘাতিক বিপদ। কি হয়েছে ধরবেন বাবা? আমি বলতে সাহস পাচ্ছি না। নির্ভয় বলুন। আপনার হাতে দেখা যাচ্ছে নিজ পুত্রের হাতে আপনার জীবন ধরবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার পুত্র আপনাকে বাদ করবে। ধরবেন। আমার অপরাধ নেবেন না জনাব। আমি আপনাকে কারারুদ্ধ করবো। যা সত্য আমি তাই বলেছি। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, তবে তবে দরবেশের বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। ধরবেন। ধরবেন, ত্যাগ করো। যাচ্ছি জনাব, আমি আবারও বলে যাচ্ছি, আপনার নিজ পুত্রের হাতে আপনার জীবন না। বেরিয়ে যাও দরবার থেকে। সত্য সত্য দিন সত্য চিরন্তন সত্য। হট মাওলা।
আমি তোমার ভাগ্যকে আমার ভাগ্যকে নিজেই করিয়ে নেব। তবু তবু ওই ধর্মেশের কারণ আমি সত্য হতে দেব না। সিংহাসন তবু যে ধর্মেশের কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। ধর্মেশ হলো খোদাদাল্লাহ প্যারের বান্দা, তাদের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। জানো না, পুত্রের হাতে যাতে জীবন হারাতে না হয় আমি সেই অবস্থায় করব। যে পুত্রকে আমি চিরদিন লালন পালন করে ছোট থেকে বড় করে তুলবো, সেই পুত্রই নাকি আমাকে বাদ করবে। না, পুত্র জন্মে আর সাথে সাথে আমি তাকে দুনিয়া থেকে চিহ্নিত করে দেবো, নিশ্চিহ্ন করে দেবো। আজ দুদিন হলো আপনার এক পুত্র সন্তান হয়েছে। আহা! আমি সেই নবজাতক শিশুটিকে গলা দিয়ে হত্যা করবো। শুধু তাই নয়, আমার কোন পুত্র সন্তানকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। ঘাতক! কোথায় ঘাতক? বান্দা হাজির জাহাপনা। এক ধর্মেশ আমার ভাগ্য কালামে করে বলে গেলেন আমার পুত্রই নাকি আমাকে বাদ করবে। তাই আমি আমার কোন পুত্র সন্তানকে দুনিয়ার মুখে বাঁচিয়ে রাখবো না। যাও যাও ঘাতক! আজ দুদিন হলো বেগমের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমাকে তার মুখ থেকে ছিনিয়ে এনে তুমি তাকে নির্মমভাবে হত্যা করবে। যাও। তাই হবে জাহাপনা। একই নির্মম অপরাধের দিলেন যা অপরাধ। আহা! আজ থেকে আমি পিতা নই, আমি জল্লাদ, আমি ঘাতক, আমি আমার পুত্রকে হত্যা করবো। জনাব, শুনতে হলো সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই পাপের পরিণামের মোবারকের অভিনয় সন্তুষ্ট হয়ে যিনি তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, সকলের ধন্যবাদ। সম্মানিত সুধীজন, আপনাদের ঘোষণা করবো। আমার যত শোনা হচ্ছে না, আজকে